গ্যাসটা নিভিয়ে চায়ের কাপে চা ঢেলে পাউরুটিগুলো টোস্ট করলো অমৃত। উঁকি মেরে দেখে নিল ডাইনিংয়ে তখন সরলা দেবী জপের মালা নিয়ে জপ করছেন, কিন্তু চোখ আর কান যে সজাগ বেশ বোঝা যাচ্ছে, কারণ মুখটা ওনার ডাইনিংয়ে লাগোয়া রান্নাঘরের দিকেই ফেরানো। কোনো কিছুই অমৃতকে কাবু করতে পারে না, শুধু এই মা ছাড়া। সরকারি দপ্তরে বড় পদে কাজ করে অমৃত, বয়স 30-এর ঘরে, কিন্তু আজও এই মানুষটাকে বড্ড ভয় পায় ও। আসলে ছোটবেলায় বাবাকে হারিয়ে এই মাকে আঁকড়েই বেঁচেছে। সব ভালো সরলা দেবীর, কিন্তু আজকাল কোনো কিছু হলেই এমন কথা শোনায় ওরই গায়ে লাগে, আর সেটা অন্য কেউ কীভাবে হজম করবে? মুখ উঁচিয়ে ডাইনিংয়ের ঘড়িটা দেখল অমৃত। 7:30 বাজে। চা করেছে অনেকক্ষণ হলো, কিন্তু মায়ের সামনে দিয়ে নিয়ে যেতে ভয় পাচ্ছে। 8টায় বেরোবে সম্প্রীতি। দেরি হয়ে যাচ্ছে ভেবেই অস্বস্তি হচ্ছে অমৃতের। ঘটনাটা যদি উল্টো হতো, সম্প্রীতি চা করে নিয়ে যেত অমৃতের জন্য, তাহলে সেই ছবিটা কখনো চোখে লাগতো না কারোর। অথচ বিয়ের আগে সরলা দেবীর শরীর খারাপ ছিল যখন অমৃত রান্না করেছিল দিনের পর দিন, তখন কি সুন্দর ভালো ছেলের তকমা পড়েছিল গায়ে। সাথে এটাও শুনেছিল অমৃত খুব ঘরোয়া ছেলে। বড় পিসির কথাটা মনে পড়তেই হাসি পেয়ে গেল। সময় এগিয়ে যাচ্ছে দেখে মনে মনেই বলল অমৃত, ধুস, এত পাত্তা দেওয়ার দরকার নেই। তাড়াতাড়ি 2টো চা টোস্ট একটা ট্রেতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অমৃত। বাবু, কাল কখন ফিরল তোর বউ? ঠিক সোফার সামনে দিয়ে যাওয়ার সময় সরলা দেবীর কথাগুলো কানে আসলো অমৃতের। ওর ইচ্ছে করছিল বলতে জপের সময় না কথা বলা বারণ, কিন্তু পারল না বলতে। এটা এতটা ভয় নাকি সম্মান বোঝে না অমৃত। আমতা আমতা করে বলল, একটু রাত তো হয়েইছে, এই ধরো 11:30। আজও সকাল সকাল বেরোবে। তারপর গলায় একটু পরিবর্তন এনে বলল, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মা। বলেই চোখ সরু করে মায়ের দিকে একবার তাকালো অমৃত। সারপ্রাইজ যা দিচ্ছে তোর বউ, আর কাজ নেই আমার। এই বয়সে হজম হবে না এরপর আর। আচ্ছা, তোর কি টাকার কম পড়েছে? এত বড় একটা সরকারি চাকরি করিস, তোর বাবা যা রেখে গেছে আমার খেয়েও তোর থেকে যাবে। তবে কেন বাবু? আত্মীয় স্বজন সব ছিছি করছে। এক নাগাড়ে বলে যাওয়া সরলা দেবীর কথায় প্রথমে ঝাঁঝ থাকলেও পরে কেমন যেন অসহায় শোনালো। পাড়ার লোকই বা কি বলে বলতো? তুই তো তোর বউয়ের কোনো দোষ দেখিস না, তাই বললি 11টায় ফিরেছে, ভাবিস আমি কিচ্ছু জানি না। তোর বউ পাক্কা 12:24 গাড়ি থেকে নেমেছে। সরলা দেবী কথাগুলো বলার সময় এক দৃষ্টে তাকিয়ে রইলেন অমৃতের দিকে। ঠিক ছোটবেলায় অঙ্কে কম নাম্বার পেলে তাকিয়ে থাকতেন এইভাবেই। আর সত্যি অতটাই রাত হয়েছিল কাল সম্প্রীতির। অফিসের গাড়ি এসে ছেড়ে গেছে। খারাপ অমৃতেরও লাগে, তবে সেটা সম্প্রীতির লড়াই দেখলে। বউয়ের এত রাতে ফেরার জন্য মোটেই না। একটা প্রাইভেটে কর্মরতা মানুষের লড়াই সত্যি খুব কঠিন। সরকারি চাকুরেরা সে কষ্টটা হয়তো বুঝতেই পারবে না। মনে মনে অমৃত ভাবছে এসব কথা, কিন্তু মুখ ফুটে বলল না। জানে এটা বললে সরলা দেবী আরও জ্বলে উঠবেন। হঠাৎ অমৃত আবিষ্কার করল সরলা দেবী চুপ করেছেন, তাই পা চালিয়ে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলো। প্রায় পালিয়ে বাঁচল অমৃত। ঘরে চা টোস্টটা নিয়ে ঢুকতেই দেখল সম্প্রীতি আয়নার সামনে বসে চোখের ওপর রং লাগাচ্ছে, হালকা বেগুনি।
এই রংটা ক্ষমতা আর উচ্চাশার প্রতীক। আর দুটোই আছে বলে সম্প্রীতি আজ এগিয়ে চলেছে নিজের লক্ষ্যে। প্রায় 3 বছর হতে চলল বিয়ে হয়েছে দুজনার। প্রথম প্রথম রাগ হতো অমৃতের, অফিস থেকে কত তাড়াতাড়ি ফেরেও, অথচ সম্প্রীতি বেশ রাত করে ফিরত। এসেই হাত গা ধুয়ে রান্নাঘরে ঢুকে যেত। পরের দিনের রান্না গোছানো, রাতের খাবার তৈরি সব একা হাতে সামলাতো। অমৃত দেখত, কিন্তু এক পাও এগোতো না। রাতে ঘরে ঢুকে সম্প্রীতি বসে পড়তো নিজের বই খাতা খুলে। চাকরি করতে করতেই আবার পড়াশোনাও করত সম্প্রীতি। অমৃত ভাবত, কি দরকার ছিল বিয়ের পর এসব ঝামেলা। দিনের পর দিন কাছে পেত না অমৃত ওকে। রাগ কি ওর মনেও জন্মায়নি তখন? একবার কথা কাটাকাটির সময় জিজ্ঞেস করতে সম্প্রীতি বলেছিল, আমাকে গোটা একটা বছর সময় দাও। ওর এই একটা কথাতেই এমন জোর ছিল যে সামলে নিয়েছিল অমৃত নিজেকে সেদিন। দিনের পর দিন ওর ঘর বাইরের লড়াইটা দেখে আর বেশি দিন রাগ করেও থাকতে পারেনি। ওর মনে হয়েছিল কেউ উঁচুতে উঠতে চাইলে তাকে সাহায্য করাই উচিত। আর একটাই তো বছর। আজ সেই দিনটা চলেও এসেছে। বিশ্বাস ছিল বউয়ের ওপর, তাই আজ গর্বে মাথা উঁচু হয়ে যাবে অমৃতের। অমৃত তাকিয়ে আছে দেখে আয়নার কাঁচ থেকেই সম্প্রীতি বলল, কি দেখছো গো, খুব খারাপ লাগছে? অমৃত তাড়াতাড়ি বলল, না না, দারুণ স্মার্ট লাগছে এই পোশাকে। সম্প্রীতি আজ হাঁটু অবধি কালো রঙের একটা স্কার্ট আর ওপরে ব্লেজার পরেছে। সম্প্রীতি বলল, এই পোশাকে কিভাবে যে মায়ের সামনে দিয়ে যাব বুঝতে পারছি না। অমৃত বলল, গাড়ি এসে গেলেই নেমে বেরিয়ে যাবে, এমনভাবে যাবে যেন বড্ড তাড়ায় আছো। হেসে ফেলল সম্প্রীতি। তারপর বলল, তুমি না থাকলে আমার আজ এই জায়গাটা দেখা হতো না। তুমি যেভাবে মাকে সামলাচ্ছ। অমৃত বলল, আজকের পর আর সামলাতে হবে না। মা দেখবে নিজেই সকাল সকাল তোমায় ডেকে দিচ্ছে আর রাতে গেট খুলে দিচ্ছে। বলতে বলতে সম্প্রীতির একদম কাছে গেল অমৃত। চিবুকটা ধরে বলল, তোমাকে খুব খুব সুন্দর লাগছে গো, খুব আত্মবিশ্বাসী। এরকমটাই তো ভালোবাসি। চোখ নামিয়ে নিল সম্প্রীতি। তারপর নিচু হয়ে প্রণাম করলো অমৃতকে। অমৃত প্রায় লাফ দিয়ে সরে গেল। বলল, আরে করছো কি? আমরা বন্ধু, ভুলে গেলে? সম্প্রীতি বলল, আমি বিশ্বাস করি প্রণামটা বয়সে হয় না, কাজে হয়। বলেই খাটে থাকা কালো চামড়ার ব্যাগটা ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সম্প্রীতি। পিছন পিছন নামলো অমৃত। এইবার সেই মুহূর্ত, সরলা দেবীর জটিল প্রশ্ন। সিঁড়ি দিয়ে অমৃত নেমে দেখল সরলা দেবী তখনও জব করছেন। নিচু হয়ে নমস্কার করলো সম্প্রীতি। তারপর বলছে, মা, আজ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। তুমি ঠাকুরকে বলো আমি যেন ঠিকঠাক আমার দায়িত্ব পালন করতে পারি। বলেই আর দাঁড়ালো না, হাই হিল পরে গটগট করে বেরিয়ে গেল। পিছন পিছন অমৃত গিয়ে দাঁড়ালো। গাড়িতে উঠে সম্প্রীতি হাত নাড়তেই ফিরে এলো অমৃত। সরলা দেবী কাপড়ের ব্যাগে হাত ঢুকিয়ে জব করছেন নাকি বউয়ের পোশাকে তুলোধনা করছেন মনে মনে বুঝতে পারল না অমৃত। ফিরে আসতেই দেখল পাশে দাঁড়িয়ে আছে মায়া, এবারের রান্নার লোক। ওর চোখে মুখে বিস্ময়টাও দেখবার মতো। এতক্ষণে বুঝল অমৃত সরলা দেবী কিচ্ছু বললেন না কেন সম্প্রীতিকে। আসলে যাই হয়ে যাক, কাজের লোকের সামনে সরলা দেবী ঘরের কোনো কথা বলেন না। 1 মাস হলো সম্প্রীতি খুব প্রেসারে ছিল। ট্রেনিংয়ের শেষ মুহূর্ত ছিল এই সময়টা, তাই লড়াইটাও ছিল জোরদার। তাই মাকে বুঝিয়ে এই মায়াদিকেই রান্নার জন্য রেখেছে অমৃত।
কি রান্না হবে, রাতে কি হবে, সব অমৃতই ঠিক করে। কোন জামা কাপড় কাচতে হবে, ঘরের ধুলো ঝাড়া সবটাই দেখাশোনা করে করিয়ে নেয় অমৃত আজকাল। সরলা দেবী বউয়ের 1 মাসের গতিবিধি দেখে রাগে উদাসীন হয়ে গেছে। কি রান্না হবে, কি বাজার হবে, আজকাল আর তাকান না। ভাবটা এমন, ওনার কোনো দায়ই নেই। অমৃত জানে এবার আস্তে আস্তে সম্প্রীতি আবার সবটা সামলে নেবে, কারণ ট্রেনিং শেষে এখন ও এক জায়গায় দাঁড়িয়ে গেছে। সুতরাং আর কোনো চিন্তা নেই অমৃতের। এটুকু সময় ওকে দিতেই হতো। অমৃত মায়ার দিকে তাকিয়ে বলল, আজ সকালে লুচি বানিও তো মায়াদি। তারপর সরলা দেবীর দিকে তাকিয়ে বলল, মা খাবে তো লুচি? সরলা দেবী মাথা নাড়লেন কি না বোঝা গেল না। তার আগেই অমৃত বলল, দুপুরে পোলাও আর মাংস, আর মায়ের জন্য পনির। মায়াকে হুকুম দিয়েই পালিয়ে যাচ্ছিল অমৃত, কিন্তু সরলা দেবী তা হতে না দিয়ে জিজ্ঞেস করলেন, আজ অফিস যাবি না? অমৃত বলল, না মা, আজ সিএল নিচ্ছি। বলেই পা চালিয়ে ওপরে চলে গেল অমৃত। ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন সরলা দেবী। বোঝা গেল ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলতে পারলেন না, শুধু মায়া আছে বলে। দুপুরে খাওয়ার টেবিলে বসে আছে অমৃত। খাওয়া শেষ, তাও বসে চিকেনের লেগ পিসটা ভালো করে এদিক ওদিক চিবোচ্ছে আর মোবাইল দেখছে অমৃত। অনেকটা দূরে টি টেবিলে খেতে বসেছেন সরলা দেবী। উনি আমিষের ছোঁয়াটাও খান না। ডাইনিংয়ের দেওয়ালে টাঙানো বিশাল টিভি জুড়ে শাশুড়ি বউয়ের রেষারেষি, আর সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে মায়া আর সরলা দেবী। বিরক্ত লাগে এই সিরিয়ালগুলো অমৃতের। অমৃত বারবার মনে হয় এগুলো সংসারে অশান্তির প্রধান কারণ। মানুষ স্বাভাবিক থাকতে চাইলেও পারে না। ওর বাড়িতেও একই অবস্থা। যত দিন যাচ্ছে খুব অবুঝ হয়ে যাচ্ছেন সরলা দেবী। উনি সবসময় ভাবেন ছেলে হয়ে অমৃত ওনার খারাপ চায়, বউয়ের তালে তাল মেলায়। ওনার ধারণা সবাই ওনার ছেলের বউয়ের পোশাক হাবে ভাবে নিন্দা করে, পাড়ার লোকজন কটু কথা বলে। প্রচণ্ড আক্ষেপনার 3 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা হয়নি। এই আক্ষেপ কি অমৃতেরও নেই? কিন্তু অমৃত বিশ্বাস করে যখন যেটা হওয়ার সেটা ঠিক হবে। যখন বিয়ে হয়ে আসে সম্প্রীতি একটা নিউজ চ্যানেলের রিসেপশনে কাজ করত। খুব কম টাকাই পেত, কিন্তু অমৃত কখনো চাকরিটা ছাড়তে বলেনি, কারণ ও ঘরবার দিব্যি সামলাচ্ছিল। লৌকিকতা সবটাই করতো সম্প্রীতি। তারপর শুরু হলো পড়াশোনা আর ট্রেনিং। ওর 2 চোখে স্বপ্ন সাজতে শুরু করেছে সবে। অমৃত শুধু বাচ্চার জন্য কি করে ওর স্বপ্ন থেকে টেনে আনতে পারে? এমন কিছু সময়ও পেরিয়ে যায়নি। এসব ভাবতে ভাবতেই খাওয়ার টেবিলেই চোখটা বুজে আসছিল অমৃতের। অফিসে যে কিভাবে সময় কেটে যায় নিজেও বুঝতে পারে না। আজ একটা বিশেষ দিন, তাই অফিস যায়নি অমৃত। বাড়ির দুপুরগুলো যে ভীষণ অলস তা বুঝতে পারেনি অমৃত এর আগে। ভাবতে ভাবতেই হোয়াটসঅ্যাপ খুলে দেখল সম্প্রীতি প্রায় অনেকক্ষণ আগেই লিখে দিয়েছে 3টেতে দেখাবে। লেখাটা দেখেই অলস ভাব কেটে গেল অমৃতের। তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে হাতটা কোনো রকমে ধুয়ে টিভির রিমোটটা তুলে নিল, দখল করে নিল বলা যায়। এখন চ্যানেল পরিবর্তন করা যাবে না। এই সময়টা বিগড়ে দিলেই সরলা দেবীকে আর টিভির সামনে বসানো যাবে না। বরং 15 মিনিট ওই সিরিয়ালটা হজম করুক,
ভেবেই সোজা মায়ের পাশে গিয়ে বসলো অমৃত। সিরিয়ালে তখন টান টান উত্তেজনা, তার থেকেও বেশি উত্তেজিত সরলা দেবী আর মায়া। উত্তেজনা কি অমৃতের নেই? বারবার ঘড়ি দেখছে, 15 মিনিট যেন 15 ঘন্টারও বেশি। 3টে বাজতেই শেষ হলো সিরিয়াল। রিমোট ঘুরিয়ে চ্যানেলটা চেঞ্জ করলো অমৃত। খাওয়াও শেষ সরলা দেবীর। উঠে হাত ধুতে যাবেন এবার, আর মায়া ততক্ষণে এঁটো তুলতে ব্যস্ত। টিভিতে ততক্ষণে শুরু হয়ে গেছে শুভ দুপুর, 3টের খবর নিয়ে আমি সম্প্রীতি। আসুন দেখে নিই আজকের হেডলাইন্স। এঁটো হাতে উঠতে গিয়ে বসে পড়লেন সরলা দেবী। টেবিল পরিষ্কার করতে এসে থমকে গেল মায়া। সম্প্রীতিকে কি সুন্দর লাগছে, তাকিয়ে আছে অমৃত। বাড়ি থেকে যেমন গেছে তার কিচ্ছু নেই, পোশাকটাও বদলেছে, সাথে সাজটাও। কোনো দক্ষ হাতের কাজ এটা, না হলে লোকে এত টাকা দিয়ে মেকআপ করা শেখে কেন? গলার ভয়েসটা দারুণ সুন্দর সম্প্রীতির, খুব গমগমে, যেন এই খবর লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ওর গলা তৈরি। যদিও গলা যেমনই হোক, সবই আজকাল টেকনোলজির খেলা। হ্যালো মিনু, শুনছিস? তাড়াতাড়ি বাংলার খবর খোল, তাড়াতাড়ি। হঠাৎ তাকিয়ে দেখলো অমৃত সরলা দেবী ফোনে বলছে অমৃতেরই ছোট মাসিকে, খোল খোল তাড়াতাড়ি। সরলা দেবী বলেই ফোন কেটে দিল, কারণ উনি জানেন মিনু ঠিক খবরের চ্যানেল খুলবেই। খবর বিষয়টাই যে এমন যে লোকে পাওয়ার জন্যে মুখিয়ে থাকে। অমৃতের খুব ইচ্ছে করছে মাকে গিয়ে বলতে। সম্প্রীতির রিসেপশন থেকে রেকর্ডিং রুমে ঢোকার জার্নিটা যে কতটা কঠিন ছিল জানে অমৃত। সবটা শুনলে সরলা দেবীর আফসোস হবে এটা ভেবে যে এই জার্নিতে উনি পাশে ছিলেন না সম্প্রীতির। বৌদিকে কি সুন্দর লাগছে মাসিমা, নামটা না শুনলে চিনতেই পারতাম না। মায়ের মুখে শুনে মাথা নাড়লেন সরলা দেবী। সাথে সাথে আবার ফোন, ও নমিতা টিভি খোলো, বাংলার খবরটা দেখো তাড়াতাড়ি। বলেই ফোনটা কেটে দিল, সাথে সাথে আবার মোবাইল খুঁজতে শুরু করলেন। পেয়েও গেলেন। হ্যালো মিঠুদি, তাড়াতাড়ি টিভি খুলুন, বাংলার খবর চ্যানেল। ওপাশ থেকে কি বলল জানে না অমৃত, শুধু শুনল সরলা দেবী বলছেন, আমরা বড্ড ভুল বুঝি ওপরটা দেখে সবাইকে। দেরি করে বাড়ি ফিরল মানে ভেবে নি নষ্টামি চলছে। যাক, আপনি নিজে থেকেই দেখছেন দেখে ভালো লাগলো, আমি রাখি। বলেই পরের ফোনটার জন্য মোবাইলের নাম্বার দেখতে শুরু করলো। অমৃত খেয়াল করলো এই 1 মাসে মিনু মাসি, পাশের বাড়ির মিঠু কাকিমা, নমিতা পিসি, এদের নাম শুনে শুনে পাগল হয়ে গেছিল। বুঝতে পারল অমৃত সরলা দেবী একা খারাপ না, খারাপ আশেপাশের মাসি পিসিরা, যারা দুপুরে অলস সময়গুলো গাল ভরা গল্প করে কাটায়। ওদের গল্পে একজন সাধারণ সুস্থ মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, নোংরা হয়ে যায়। এতটা গল্প নিজে থেকে বানিয়ে নেওয়া বোধহয় ঠিক নয়। সবাই দিনের শেষে নিজেকে প্রমাণ করতে পারে না, তারা সেই খারাপ তকমা নিয়েই থেকে যায়। যদিও সম্প্রীতিদের মতো মেয়েদের কিচ্ছু যায় আসে না, ওরা থেমে থাকে না, ওরা ওদের লক্ষ্যে ঠিক পৌঁছায়। বরং থেমে যায় তারা যারা লোকের নামে চর্চা করে বারবার ভুল প্রমাণিত হয়। আটকে থাকে তারা যারা নিজেদের মানসিকতা বড় করতে পারে না, তাদের জন্য খারাপ লাগে। দেখলো অমৃত সব ফোন সেরে সরলা দেবী সোফায় হেলান দিয়ে বসে আছে, হয়তো খারাপ ভাবার প্রায়শ্চিত্ত করছে। অমৃত মাকে ডাকতে গিয়েও ডাকলো না। এটুকু সময় ওনার নিজের জন্য পাওয়া উচিত।
সরলা দেবীর মনে এখন প্রবল বৃষ্টির সম্ভাবনা। নাক টানলে সোঁদা গন্ধ পাচ্ছে অমৃত। আজ ঝড় বৃষ্টি যা হওয়ার হোক, তবেই তো শান্তি আসবে সরলা দেবীর মনে, সবশেষে সংসারে। ঠিক যেভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়। রচনা অনিন্দিতা মুখার্জি সাহা। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স চয়েস অনুযায়ী আমার বেশ কিছু সেরা গল্পের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে শুনে নিতে পারেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।